আপনারা জানেন প্রতি রোববার এবং বুধবার আমরা আপনাদের সামনে এসে থাকি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে গত পর্বের সময় এই বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা আপনাদের সামনে আসতে পারিনি। সেজন্য আমি আবারও এই বুধবারে 8টার সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন করোনা ভাইরাসের থাবা সারা পৃথিবী জুড়ে আরো বেড়েই চলেছে। এখন পর্যন্ত সারা পৃথিবীতে 31 লাখের বেশি মানুষ করোনা দ্বারা আক্রান্ত এবং বাংলাদেশেও প্রায় 7,100 মানুষ আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং 163 জন মানুষ মারা গিয়েছে। আমরা প্রতিদিন অনুষ্ঠানটা শুরু করি এরকম একটি স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে, কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই সংখ্যা কিন্তু কোনো শুধুমাত্র সংখ্যা নয়, এই সংখ্যার পিছনে কিন্তু সত্যিকারের মানুষ আছে, সত্যিকারের পরিবার আছে। সুতরাং আমরা যেন সে বিষয়ে বিশেষভাবে শ্রদ্ধাশীল হই। এই করোনার পাশাপাশি আবার একটি নতুন বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে, সেটা হলো ডেঙ্গু। আমরা জানি গত বছর এই সময় কিন্তু ডেঙ্গু দ্বারা অনেক মানুষ আক্রান্ত হয়েছিল। এইসব বিষয়ে চিন্তা করে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হলো করোনা এবং ডেঙ্গু। এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডাক্তার সাবিনা ইয়াসমিন, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম অতিথিবৃন্দ। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের বিশেষ ব্যস্ত সময় মাঝখানে সময় করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠান আমরা আমাদের অতিথিবৃন্দকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করছে A2I ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস এবং UNDP। তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন দর্শক যে আপনারা কিন্তু করোনা বিষয়ক সকল তথ্য একটি সরকারি ওয়েবসাইটে পেতে পারেন, যে এখানে আপনারা যেতে পারেন corona.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে। তো এখানে আপনারা করোনা বিষয়ক সকল আপডেট পাবেন এবং কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, সকল আপডেট পাবেন। আমি প্রথমেই করোনা নিয়ে একটু কথা বলতে চাই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার টিটু মিয়ার সাথে। স্যার, আমরা জানি যে করোনা ভাইরাস কিন্তু বাংলাদেশেও বেড়েই চলেছে এবং আজকে প্রায় 7,000 সংখ্যাটি পেরিয়ে গেছে বাংলাদেশের মোট আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যান্য দেশেও বেড়েই চলেছে, আবার কিছু কিছু দেশে দেখা যাচ্ছে যে একটু করে দৈনিক যে পেশেন্টের সংখ্যা সেটা কমতে শুরু করেছে। আপনার কাছে জানতে চাচ্ছি স্যার যে অন্যান্য দেশের প্রেক্ষাপটে আমাদের যে বর্তমান অবস্থা এটা কেমন? ধন্যবাদ খালেদ। আমি আপনাকে এবং আপনার সঙ্গে যারা এখানে যুক্ত এই প্রক্রিয়ার সাথে আজকে আমাদের এই প্রোগ্রামের জন্য তাদের সবাইকে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে এই রমজানের মাঝখানেও সময় করে প্রফেসর সাবরিনা আমাদের সঙ্গে আছেন, এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের প্রোগ্রামটা দর্শক শ্রোতাদের জন্য একটা ভালো কিছু আমরা হয়তো উপহার দিতে পারবো। আর আমি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদেরকে আজকে এই প্রোগ্রামটা শোনার জন্য। শুরুতেই আপনি জানতে চেয়েছেন যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে আমাদের অবস্থানটা কি। আসলেও আমি বলবো যে কোশ্চেনটা একটু মানে খুবই চমৎকার, যে আসলে যে কোনো প্রবলেম কিংবা যে কোনো ডিজিজের ক্ষেত্রে আগে তার এক্সটেন্টটা বুঝলেই আমরা তাহলে তার সলিউশন কিংবা তাকে কিভাবে প্রতিরোধ করব এবং তাকে থামিয়ে দেব কিংবা চিকিৎসা করব, সেটা করার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদেরকে আগে ফিগার আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ দ্য প্রবলেম, আমাদের সমস্যাটা করতে হবে। এবং আপনি শুরুতেই বলেছেন যে এটা 7,103 জন আমাদের নতুন মানে টোটাল কেস, এবং নতুন কিন্তু আজকে 641 জন, যেখানে পরীক্ষা করা হয়েছিল প্রায় 5,000 জনের মতো। তার মানে আমাদের কেস কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। এবং আমি যদি মনে করি যে আমাদের 8ই মার্চ থেকে শুরু করে এখনকার যাত্রায় আস্তে আস্তে বেড়ে চলেছে, শুরুতে একটু কম ছিল, আস্তে আস্তে বেড়ে চলেছে। এবং আমরা মনে করি যে এই বাড়াটা আরো আমি পাশাপাশি চিন্তা করি যে আমাদের ইন্ডিয়ার কি অবস্থা আছে। ইন্ডিয়াও কিন্তু আমাদের মতোই, আমাদের তুলনায় তাদের 8 গুণ জনসংখ্যা বেশি, এবং তাদের দেখেন 31,000-এর মতো কেস ডিটেকশন হয়েছে, তাদের মৃত্যুর সংখ্যা প্রায় 1,000। বাট তারা আমাদের চেয়ে একটু ভালো আছে। কিভাবে ভালো আছে? তারা অনেক পরীক্ষা করাতে পারছে, তারা প্রায় প্রতিদিন 20,000-এর মতো পরীক্ষা করিয়ে কেসগুলাকে তারা ফিগার আউট করে ফেলেছে অলমোস্ট। এবং তাদের জন্য সুখের খবর দেখলাম যে আজকে অলমোস্ট নতুন কেস নাই বললেই চলে, মাত্র 8টা নতুন কেস তারা ডিটেক্ট করেছে, এবং তাদের মৃত্যুর সংখ্যাও অনেকখানি কমে গিয়েছে। টোটাল 1,000, কিন্তু আজকে অলমোস্ট ডেথ প্রায় নীল তাদের। তাহলে আমাদের অবস্থানটা পাশের দেশের সঙ্গে দেখেন যে আমাদের মৃত্যু বেড়ে যাচ্ছে, মৃত্যু কমে নাই, এবং আমাদের আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এবং সেটা বাড়ছে কিভাবে? যে আমরা যত বেশি পরীক্ষা করছি, তার মানে কি আমাদের দেশে হয়তো কেস আরো বেশি আছে। এবং সেটা যদি আমরা পরীক্ষার পরিমাণটা বাড়িয়ে দিই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন এরকম প্রোগ্রামের মাধ্যমে কিংবা আমরা চিকিৎসকরা বারবার বলেছি, এবং সেই জন্য আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন যে বিভিন্ন ভাবে আমাদের পরীক্ষার পরিমাণটা বাড়িয়ে ফেলার জন্য। এবং আজকে তার উদ্যোগ হিসাবে আরো 4টা প্রাইভেট সেক্টর মানে
প্রতিষ্ঠানে আমাদের কিন্তু এই পরীক্ষাটাকে আরো এক্সটেন্ড করা হচ্ছে, ওইখানেও পরীক্ষা করা হবে। সো আমরা আশা করছি যে এটাকে আরো বাড়িয়ে, এবং চাই আমরা আমাদের এটা মানে আমাদের একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত কত তাড়াতাড়ি আমরা পরীক্ষাগুলো করে আমরা আমাদের কেসগুলোকে ডিটেক্ট করতে পারবো। সো আমরা যদি মনে করি যে আমরা 7,100 জন, আমরা যদি সিম্পল এটাকে মেনে নেই, তাহলে ধরেন 30% কেস আমাদের ফলস নেগেটিভ হয়, তার মানে আমাদের 10,000-এর মতো কেস আছে। আর পরীক্ষাটা বাড়লে হয়তো এটার পরিমাণ 20,000 কিংবা এর কাছাকাছি হবে, কিংবা তার চেয়ে বেশি হতে পারে। সো আমার কাছে মনে হয় যে আমরা এই পর্যায়ে আছি। আর আমি যদি অন্যভাবে চিন্তা করি, যে কোরিয়াতে এখন প্রায় 15,000 কেস আছে, সিঙ্গাপুরেও এরকম, তারপর আপনার আরো এরকম আরো দুই একটা কান্ট্রি, যেমন যারা খুব সাকসেসফুলি ম্যানেজ করেছে কোরিয়া এবং নিউজিল্যান্ড, তারা কিন্তু নিউজিল্যান্ডে কেসের সংখ্যা কম, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু আপনার এখন অলমোস্ট তারা মানে সব ফ্রি হয়ে গেছে এটা থেকে। কোরিয়াও অলমোস্ট ফ্রি, কোরিয়াতে প্রায় 8টা কেস ধরা পড়েছে, ওদের এত লোক সংখ্যার মধ্যে তারাও সেটাকে কন্টেন করেছে। যদিও পৃথিবীর অন্যান্য দেশে এখনো মানে খারাপ পর্যায়ে আছে, কিন্তু একটা সুখের ব্যাপার যে যেখানে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আমেরিকাতে, তাদের কিন্তু নতুন কেস কমে গেছে, তাদের মৃত্যুর হারও কমে গেছে। সেম সিচুয়েশন ইংল্যান্ডেও আছে। অপরদিকে আবার বেড়ে যাচ্ছে রাশিয়াতে, দেখেন রাশিয়াতে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, কেস ডিটেকশনও বাড়ছে। সো আমি বলবো আমরা এই সাউথ ইস্ট এশিয়াতে আমাদের অবস্থানটা এখন পর্যন্ত, যদি আমি ওইভাবে বলি, যে আমরা একটা অবস্থায় আছি যেখানে আমাদের এটাকে এখনো কন্টেন করা যাবে। আমরা দরকার হলো আমাদের টোটাল প্রবলেমটাকে বের করে ফেলা, কেসগুলোকে ডিটেক্ট করা, আমি যে কথা বলেছি, এবং বের করে সেগুলোকে আইসোলেশন কিংবা চিকিৎসার জায়গায় নিয়ে যাওয়া। এবং সেই জন্য কিন্তু সেই মোতাবেক আমাদের কাজও চলছিল। কিন্তু কারণ যত বেশি প্রবলেম হবে, আমরা বলছি যে আরো 3 সপ্তাহ আরো পিকের দিকে যাবে আমাদের সমস্যাটা, সুতরাং সেইভাবে আমাদের কর্মপন্থাও থাকতে হবে। যেমন লকডাউনটাকে আমরা মনে করি যে আরো কিছুদিন বাড়াতে হবে, শুধু লকডাউন থাকলেই হবে না, সেটাকে ট্রুলি লকডাউন করতে হবে। এবং আবারও বলতে চাই আমি যে আমাদের তাড়াতাড়ি কেসগুলোকে ডিটেক্ট করে ফেলতে হবে, তাহলেই আমার মনে হয় যে মানে আমরা মানে এই অবস্থায় আছি তার জন্য মনে হয় যে আমরা উপযুক্ত পদক্ষেপ নিতে পারবো এবং আমরা হয়তো এ থেকে বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ স্যার, আপনি একদম যথার্থ বলেছেন। যে কোনো সমস্যাটা আছে এটা স্বীকার করে নেওয়া এবং তারপরে সমস্যাটার বিস্তার কতখানি এটা বুঝতে পারা। এবং সেই জন্য আপনি যেরকম বলেছেন স্যার, আমাদের আসলে টেস্ট করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা অত্যন্ত খুশি যে আজকে ডিজিএইচএস 4টা প্রাইভেট সেক্টরকেও টেস্ট করার অনুমতি দিয়েছে। সুতরাং এর মাধ্যমে নিশ্চয়ই আমরা আশা করি যে আমাদের টেস্টের সক্ষমতা বাড়বে এবং আমরা সত্যিকারের ট্রু পিকচারটা জানতে পারবো। ডাক্তার সাবরিনা ম্যাডাম, আমি আপনার কাছে আসতে চাচ্ছি। স্যারের কাছে আমরা যেমন মোট পেশেন্টের ব্যাপারটা শুনলাম, আমাদের দেশে যে রোগী মারা গিয়েছেন 63 জন মানুষ মারা গিয়েছেন, এবং এই যে মৃত্যু হারটা বা মৃত্যুর যে প্রকৃতিটা, এই প্রকৃতিটা অন্যান্য দেশের তুলনায় কেমন বলে আপনি মনে করেন? ধন্যবাদ খালিদ হাসান, ধন্যবাদ আপনার পুরো টিমকে। আর আমি আজকে আসলে অনেক কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমি আমার শ্রদ্ধেয় প্রোগ্রামে আছি। স্যারকেও ধন্যবাদ। তো আসলে এই যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া যে মহামারী কোভিড-19, এতে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে, বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে অনেক লোক মারা যাচ্ছে এবং দিনে দিনে লম্বা হচ্ছে এই মৃত্যু মিছিল। এই মিছিলে সামিল হয়ে গেছে বাংলাদেশও। তো এই আসলে আমরা যদি তাকাই পুরো চিত্রটার দিকে, তাহলে আমরা দেখব যে যারা এটাকে এর প্রতিরোধ ব্যবস্থাকে জোরালো করতে পেরেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুটা কম হয়েছে। কেন? কারণ প্রতিরোধ ব্যবস্থা যত জোরালো হবে তত আক্রান্তের সংখ্যা কমবে, এবং আক্রান্তের সংখ্যা কমলে মৃত্যুর সংখ্যাও কমে যাবে। আমি আজকে আমাদের 53তম দিন, আমি যদি 52তম দিবসের একটা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখবো যে চায়নাতে ঠিক 52তম দিনে মৃত্যু ছিল হলো 3200, আমেরিকাতে মৃত্যু ছিল 17,000-এরও বেশি, ইটালিতেও 17,000-এর বেশি, ইউকেতে 7,000, কোরিয়াতে মাত্র 200, সিঙ্গাপুরে মাত্র 6 জন, 52তম দিনে মাত্র 6 জন মৃত্যু ছিল, ইন্ডিয়াতে 178 জন, বাংলাদেশে 155 জন, আর ভিয়েতনামে কোনো মৃত্যুই ছিল না 52তম দিনে। তাহলে এটার কারণটা কি? এটার পেছনে রহস্য হচ্ছে ঠিক সেই প্রতিরোধ ব্যবস্থা। অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থাকে যত জোরালো করা যাবে, সেই মৃত্যুর মিছিল কিন্তু তত কমানো সম্ভব। এখন আমরা আসি যে এই মৃত্যুর প্রকৃতিটা কেমন। এটা গেল গতি। আসলে গতি কি? একটা পর্যায়ে দেখা যাচ্ছে এই কার্ভটা উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠে হাইয়েস্ট লেভেল পর্যন্ত যখন যায় এবং সেই হাইয়েস্ট সংখ্যা যখন আক্রান্ত হয়ে যায়, তারপর থেকে আবার সেটা নিচের দিকে নামতে থাকে, যেটা এখন আমেরিকাতে শুরু হয়েছে, ইটালিতে হয়ে যাচ্ছে এবং চায়নাতেও ঠিক এরকম হয়েছে।
এখন সবখানেই দেখা যাচ্ছে যে মহিলাদের চেয়ে পুরুষরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। আর বয়সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে বয়সের একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখি যে চায়নাতে যারা মারা গেছে তাদের মধ্যে শতকরা 50% বেশি কিন্তু 60 বছরের উপরে। আবার ইউএসএ তে অর্থাৎ আমেরিকাতে যারা মারা গেছে তাদের বয়স মানে শতকরা 81% তাদের বয়স ছিল 65 বছরের উপরে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশে আক্রান্তের মধ্যেই 15 থেকে 54 বছরের ভেতরেই 70%, শতকরা 70%। এবং বাচ্চাদের সংখ্যা হচ্ছে শতকরা 8% 15 বছরের নিচে। সুতরাং আমাদের দেশের চিত্রটা কিন্তু অন্যদের চেয়ে বয়সের ক্ষেত্রে ভিন্ন। আমাদের দেশে ইয়াংরাই বেশি আক্রান্ত হচ্ছেন এবং আমাদের দেশে কিন্তু স্বাস্থ্যকর্মীরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। আমাদের দেশে এখন পর্যন্ত 400-র উপরে স্বাস্থ্যকর্মী অলরেডি আক্রান্ত হয়ে গেছেন। আমাদের দেশে যে পরিমাণ ডাক্তার, নার্স কিংবা অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা যদি এভাবে আক্রান্ত হতে থাকেন তাহলে কিন্তু চিকিৎসা দেওয়াটা একটা কঠিন পর্যায়ে চলে আসবে। সুতরাং তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা যদি মৃত্যুর ক্ষেত্রে দেখি, চায়নাতে কিন্তু 10 বছরের নিচে কোনো মৃত্যুই ছিল না, মানে ডেথ ছিলই না 10 বছরের নিচে। কিন্তু আমরা সেদিন দেখলাম যে আমাদের এখানে 10 বছরের একজন বাচ্চা কিন্তু এই কোভিড-19 মারা গেছেন, গত পরশুদিন হবে হয়তো। আবার আমেরিকাতে তারা 17 বছরের নিচে মৃত্যুর হার হচ্ছে 0.04%, মানে অনেক কম। সুতরাং আমাদের দেশের চিত্রটা অন্যান্য দেশের চেয়ে একটু ভিন্ন। আর আরেকটা কথা আমি একটু সাপ্লিমেন্ট করে বলতে চাই, স্যার যেটা একটু বললেন আজকে যে ইন্ডিয়ার বিষয়টা, ইন্ডিয়াতে গতকাল কিন্তু স্যার 1900-রও বেশি আক্রান্ত হয়েছে। গতকাল মৃত্যু কিন্তু অনেক বেশি ছিল, 69 জন ছিল মৃত্যু। সেই হিসাবে আজকে এখন পর্যন্ত তাদের সংখ্যাটা কম, তাদের মৃত্যুটা হয়তো কম। এটা এখনো আসলে আমরা স্যার ওইভাবে আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি না। তো এই হচ্ছে আমাদের আসলে এই আক্রান্ত। এবং আপনিও কি স্যারের মতো মনে করেন যে আরো 3-4 সপ্তাহ আমাদের লকডাউনটা মেইনটেইন করা উচিত যেন আমরা খারাপ দিকে না যাই? জি, আমি যেটা বলতে চাই যে অন্যান্য দেশে মানে উন্নত দেশগুলো যাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি উন্নত তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে 9 থেকে 12 সপ্তাহ মধ্যে সেটা হচ্ছে পিকে যায়। পিকে যেয়ে আস্তে আস্তে 12 সপ্তাহ, কারো ক্ষেত্রে 13-14 সপ্তাহ গিয়েছে, তারপরে আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো আমরা তো সবে মাত্র 8 সপ্তাহ আমরা পা দিয়েছি। আমাদেরটা হয়তো আরো খানিকটা, স্যার যেটা বললেন 2-3 সপ্তাহ হয়তো এটা আরো বাড়তে পারে। আসলে কোভিড-19 সম্পর্কে এটা আনপ্রেডিক্টেবল, এটা সম্পর্কে ওইভাবে ঠিক বলাও যায় না যে কি হতে পারে, হয়তো কমেও যেতে পারে কিংবা আরো অনেক বেশি বাড়তে পারে। ধন্যবাদ ম্যাডাম। আমি দর্শকদেরকে বলতে চাই যে থিটো স্যার কিন্তু আমারও শিক্ষক ছিলেন এবং আমাদের ডাক্তার মোহাম্মদ থিটো মিয়া স্যারের হাতে অনেক মেডিসিন স্পেশালিস্ট এবং অনেক ডক্টর বড় হয়েছেন। আমরা স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। এবং আপনারা যেটা বলছেন আমিও তার সাথে একমত পূরণ করি যে কোনোভাবে কিন্তু আমাদের রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। আমরা ভাবতে পারি যে আসলে অনেক দিন হয়ে গেছে, আর কতদিন লকডাউন থাকা যায়, এবং অনেক মানুষের হয়তো জীবিকার প্রয়োজনেও বাইরে বের হতে হবে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের অবশ্যই যে সমস্ত নিয়মের কথা সরকার বারবার বলে আসছে, সামাজিক দূরত্ব মেনটেন করা, মুখে মাস্ক ব্যবহার করা এবং হাসি কাছে শিষ্টাচার মেনে চলা এবং প্রয়োজন না হলে বাসার বাইরে না বের হওয়া, এই নিয়মগুলো কিন্তু দর্শক আমাদেরকে মেনে চলতেই হবে। তাছাড়া দেখা যাবে যে আমরা কিন্তু আরো অনেক খারাপ দিকে ধাবিত হতে পারি। যেটা স্যার এবং ম্যাডাম দুজনেই বললেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের পরিস্থিতি হয়তো খারাপ না, কিন্তু যদি আমরা এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র যেহেতু আমরা 18 দিনের মাথায় কিন্তু একটা ভালো স্টেপ নিতে পেরেছি, যেখানে কিন্তু অনেক দেশে 1 মাস 2 মাস সময় লেগেছে। কিন্তু আমরা যদি সেই স্টেপটা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের অর্জনটা শূন্য হয়ে যাবে। আমি এই সময় দর্শকদেরকে জানাতে চাই যে আপনারা কিন্তু corona.gov.bd ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সরকারি যে বিভিন্ন হটলাইন সেগুলো সম্পর্কে জানতে পারবেন, এবং আপনারা যে কোনো অসুস্থতায়, সেটা করোনা হোক, ডেঙ্গু হোক অথবা যে কোনো সিমটমে হোক, আপনারা কিন্তু 333 যেটা কিনা আমাদের ন্যাশনাল কল সেন্টার, অথবা আমাদের স্বাস্থ্য বাতায়ন আছে 1-62-63, এই সমস্ত নাম্বারে ফোন করে আপনারা ডক্টরের কাছ থেকে 24 ঘন্টা 7 দিন পরামর্শ নিতে পারেন। এছাড়াও ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস এর হটলাইন আছে 20,000-20,000, এই নাম্বারে আপনারা আপনাদের গ্রামীণ ফোন নাম্বার থেকে ফোন করে 24 ঘন্টা 7 দিন ডক্টরের পরামর্শ নিতে পারেন। এবং সরকার থেকে বারবার যেটা বলা হচ্ছে, যেটা ম্যাডামও বারবার বললেন, যে অসংখ্য স্বাস্থ্যকর্মী কিন্তু আক্রান্ত হয়েছে। আমরা জানি আজকে পর্যন্ত 436 জন স্বাস্থ্য ডাক্তার এবং নার্স আক্রান্ত হয়েছে, 190 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, 217 জন পুলিশ আক্রান্ত হয়েছে। এবং এই জন্যই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট যে আপনারা টেলিমেডিসিন বেশি বেশি করে ব্যবহার করুন।
জ্বর বা কাশি থাকলে ফোন করে ডক্টরের পরামর্শ নিন এবং তারাই আপনাকে পরবর্তী পরামর্শ দিবে যে আপনার হাসপাতালে যাওয়া উচিত কি উচিত না। টিটো স্যার, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা করোনা ভাইরাসের চিকিৎসার ব্যাপারে অনেকেই অনেক আশার কথা শোনাচ্ছে এবং প্রথম থেকে যেমন হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা শোনা গিয়েছিল, পরবর্তীতে বিভিন্ন অ্যান্টিভাইরালের নাম শোনা যাচ্ছে, এমনকি একটা প্লাজমা এক্সচেঞ্জের কথা আসছে। তো এই বিষয়ে আপনার কাছে আমরা আপডেট জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ খালিদ। আমি বলতে চাই যে সাবরিনা শেষের দিকে বলেছেন, আসলে করোনার ব্যাপারটা একটু আনপ্রেডিক্টেবল। করোনার সবকিছুই মানে যে স্থির না। যে চিকিৎসাটা আমরা শুরুতে দেখেছি যে এই ওষুধগুলা কাজ করে, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, অনেকেই আমরা উৎসাহ করে শুরু করেছে অনেক দেশ, কিন্তু এখন আবার এগুলার ক্ষেত্রে বলা হচ্ছে যে এগুলা খুব ইফেক্টিভ না। তাহলে এরকম অনেক ব্যাপারই আছে। আর চিকিৎসা করার আগে আমাকে বুঝে নিতে হবে যে আমাদের দেশে রোগীগুলার লক্ষণটা কেমন কিংবা কি প্রকারের রোগীগুলো আছে। আমরা যদি বলি এগুলার টোটাল রোগীর মধ্যে কিছু রোগী থাকে অ্যাসিম্পটোমেটিক, মানে যারা শুধু এই জীবাণুটা বহন করে, কোনো অসুবিধা থাকে না, অ্যাপারেন্টলি হেলদি। তারা হয়তো এটা একেবারেই হেলদি অবস্থাতেই থাকবে, শুধু ছড়িয়ে যাবে অন্যর কাছে, অথবা তারা হতে পারে প্রি সিমটোমেটিক, সে আমি হয়তো 2 দিন পরে আমার সিমটম শুরু হবে, আমি এখন পর্যন্ত শুধু জীবাণুটা ধরা পড়েছে। তাহলে এরকম একটা অ্যাসিম্পটোমেটিক গ্রুপ আছে যাদের ক্ষেত্রে আসলে কোনো ধরনের ওষুধপত্র দরকার নাই, আমি বলতে চাই। এবং তাদেরকে শুধু আইসোলেট রাখা এবং ডিটেক্ট করে যে তারা কারো সংস্পর্শে যাবে না, তারা একটা রুমের মধ্যে থাকবে, এটা বাসায় হতে পারে কিংবা আমাদের কোনো আইসোলেশন সেন্টারে হতে পারে। আবার কেউ কেউ আছে যাদের আমাদের ধরেন যে সিমটম মাইল্ডার ফর্মে, আমরা জানি যে কোভিড-19 মাইল্ড, মডারেট এবং সিভিয়ার ফর্মে থাকে। কারো কারো দেখা যায় এআরডিএস কিংবা সেপটিক শক, এই ধরনের প্রেজেন্টেশন গুলা থাকে। মাইল্ডার কেসের ক্ষেত্রে আমাদের একেবারেই কোনো চিকিৎসার দরকার নাই, এবং এই গ্রুপের মধ্যে আমাদের 80% রোগী থাকে মাইল্ড টু মডারেট, এবং তাদের সংখ্যাটা হলো আপনি 85%। তাদের ক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হয় অথবা সাপোর্টিভ ট্রিটমেন্ট। জ্বর থাকলে, গায়ে ব্যথা থাকলে তাদেরকে আমরা শুধু প্যারাসিটামল দিব, কাশি থাকলে একটু সিমটোমেটিক কাশির ওষুধ দিবে, অ্যান্টিহিস্টামিন দিতে পারি। আবার যাদের অনেকের নিউমোনিয়া হয়ে যায় সাথে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা শুধু যদি এখানে তাদেরকে সাপোর্টিভ কেয়ারটা দিই কিংবা একটু অ্যান্টিবায়োটিক দিই, এবং কেউ কেউ আমরা যে সমস্ত ড্রাগের কথা বলবো আমরা, সেটা হলো যে হাইড্রোক্সিক্লোরোকুইন স্টিল আমরা ইউজ করে যাচ্ছি। আবার কিছু কিছু অ্যান্টিভাইরাল আছে যেগুলা বিভিন্ন দেশে ব্যবহার করেছে, কিন্তু যেমন আমরা টাইফয়েডের চিকিৎসার ক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের নাম বলতে পারি যে এই অ্যান্টিবায়োটিকটা দিলে টাইফয়েড ভালো হয়ে যাবে, কিন্তু এই কোভিড এর ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কিন্তু এই ধরনের কোনো ড্রাগ বলতে পারি না। বাট বিভিন্ন ট্রায়াল চলছে, পৃথিবীর সব দেশেই ট্রায়াল চলছে। ট্রায়ালের মধ্যে কোনোটা দেখা যায় ইফেক্টিভ হচ্ছে, কোনোটা ইফেক্টিভ হচ্ছে না। সেইগুলা অন্য ভাইরাসের, করোনা গ্রুপের অন্য মানে গ্রুপের মধ্যে, যেমন ইনফ্লুয়েঞ্জা কিংবা সার্স, মার্স করোনা ভাইরাসের সেগুলা কাজ করেছে, সেগুলা দিয়ে এখানেও চেষ্টা করা হচ্ছে, বাট ওরকম ভাবে বলা যাচ্ছে না। সেই হিসাবে আমরা তারপরেও আমরা এগুলো আশা নিয়ে ব্যবহার করে যাচ্ছি। তার মধ্যে একটা হলো আমাদের এই যে ফেভিপিরাভির আছে, লোটিনাভির, তারপরে রিটোনাভির, এগুলা আমাদের এইচআইভি ভাইরাসের জন্য ইউজ করা হয়, এখানেও ইউজ করা হচ্ছে। কিন্তু এগুলার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফল যে একদম বলবেই যে স্বতঃসিদ্ধ ভাবে প্রমাণিত যে এই ওষুধগুলা কাজই করবে, তা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। তারপরেও আমরা ব্যবহার করার জন্য আমরা রেডি হয়ে আছি কিংবা আমরা করছি। আর একটা খুব প্রমিজিং ড্রাগ হিসেবে মনে করেছিল রেমডেসিভির, এবং এটা গত 2-3 দিন আগে প্রমাণিত হয়েছে যে এটা আসলে কোনো কাজ করে না। তার মানে কি, আমরা যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে আমি কি কোনো ড্রাগের নাম বলতে পারবো যে এটা কাজ করবে, আসলে না। বাট স্টিল আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের দেশেও আমরা এরকম ড্রাগ গুলোকে ব্যবহার করছি কিংবা আরো ট্রায়ালে যাবো, আমরা ট্রায়ালের জন্য রেডি হচ্ছি। তাহলে চিকিৎসাটা কি? মূল চিকিৎসাটা যাদের অক্সিজেনের অভাব হয়ে যায়, স্যাচুরেশন কমে যায়, সেটা 94 এর নিচে আসে কিংবা আরো কমে যায়, বেশিরভাগ রোগীরাই এটা নিয়ে মানে থাকতে পারে, চলতে পারে, খুব বেশি কষ্ট হয় না। তখন আমরা তাদেরকে, যখন কষ্ট বেশি শুরু হয় এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তাদেরকে শুধু অক্সিজেন সাপোর্টিভ কেয়ারটা দিলেই, এবং সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা সেকেন্ডারি ইনফেকশনের জন্য আমাদের কনভেনশনাল অ্যান্টিবায়োটিক গুলো দিই। আর যদি আপনার এআরডিএস হয় কিংবা সেপটিক শকে থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অক্সিজেনের পরিমাণটা আরো বাড়ায় দিই এবং সেপটিক শকের ম্যানেজমেন্ট দিই, আমরা ফ্লুইড দেই কিংবা আদার সাপোর্টিভ কেয়ার গুলা দিই। তার মানে কি, অক্সিজেন হলো মূল চিকিৎসা, সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে দেওয়া যায় এবং যার যেরকম দরকার সেইভাবে দেওয়া যায়। এবং কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেখানে অক্সিজেন স্যাচুরেশন আমরা পাম্পের মাধ্যমে মেনটেন করি, যেমন সিপেপ, বাইপেপ, সেটা একদম ভেন্টিলেটর ছাড়াই এই পর্যায়ে যাওয়া যায়। আবার কিছু আছে হাই ফ্লো ক্যানুলার মাধ্যমে অনেক বেশি অক্সিজেন দেওয়া যায়, তো সেখানে আমাদের কিন্তু আবার ভেন্টিলেটর দরকার হয় না।
ভেন্টিলেটর দেওয়া হয় একদম শেষ পর্যায়ের, সেটার পার্সেন্টেজ কিন্তু 1 to 2 or 3% পেশেন্টের দেওয়া হয়। যাদের ক্ষেত্রে দেখা যায় 85% রোগী খারাপ হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব বেশি প্রমিজিং রেজাল্ট পাওয়া যায়। তার মানে আমাদের যেতে হবে একেবারেই আমাদেরকে সাপোর্টিভ কেয়ারে। রিসেন্টলি একটা কথা আপনি বলছিলেন যে কনভালেসেন্ট প্লাজমা, আমি 4 সপ্তাহ যাবৎ ভালো হয়ে গেছি। আমার 4 সপ্তাহ আগে আমার এই COVID-19 হয়েছিল, আমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমার প্লাজমাটা যদি কাউকে দেওয়া যায় তাহলে হয়তো উপকার হতে পারে। এরকম কয়েকটা পেশেন্টকে, 10 থেকে 15টা পেশেন্টকে চায়না কিংবা বিভিন্ন দেশে দিয়েছে। তারা কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখেছে যে উপকার হয়। সেই হিসেবে আমাদের দেশেও এখন চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার কিন্তু শর্ত আছে। তাকে অবশ্যই পরপর 2টা পরীক্ষায় দেখতে হবে যে তার শরীরে কোনো আরটিপিসিআর করে দেখতে হবে তার শরীরে জীবাণুটা নাই, এবং তার রক্তে একটা মানে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি থাকতে হবে। সেই জন্য তার টাইটারটা দেখে নিতে হবে। সো এটা অন দা ওয়ে, অন দা প্রসেসে আছে। আমার মনে হয় যে তারপরও আমি বলবো যত তাড়াতাড়ি কেসগুলোকে ডিটেক্ট করে আমরা আইসোলেট করতে পারবো, সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারবো, তাহলে ছড়ানো থেকে রক্ষা পাবে, এবং তারপরে যেটা হলো যে সে শারীরিকভাবে ভালো থাকবে। এবং সিভিয়ার কেসগুলোকে আমরা অক্সিজেন এবং প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। দরকার হলে ভেন্টিলেটর দেওয়ারও আমাদের বন্দোবস্ত আছে, সেটা আমরা দিতে পারি। আর আমি আশ্বস্ত করতে চাই যে আমরা বেশিরভাগই কিন্তু COVID-19 হলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। কারণ আমরা স্ট্যাটিস্টিক্সে বলেছি এবং আমাদের সাবরিনা ম্যাডামও বলেছেন যে আসলে আমাদের বেশিরভাগ রোগীরাই হলো মানে মাইল্ডার ফর্ম অফ সিমটম থাকে অথবা অ্যাসিমটোমেটিক থাকে। এবং আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই, আপনি যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে আমাদের স্বাস্থ্যকর্মীরা অনেকেই ইনফেক্টেড হয়ে যাচ্ছেন, এবং আমাদের আসলে তারা যেন ইনফেক্টেড না হয়, তারা যেন আক্রান্ত না হয়, তাদের বেশিরভাগই অ্যাসিমটোমেটিক অথবা মাইল্ডার ফর্ম অফ সিমটম, কিন্তু তারা কাজ করার সময় অন্যদেরকে ছড়িয়ে ফেলতে পারে। এবং আমাদের কর্মক্ষম এই যে আমাদের যে ম্যান পাওয়ার, তারা কিন্তু বসে পড়ছে একেবারে, তাহলে আমাদের সমস্যা হবে। সো আমরা তাড়াতাড়ি আমাদের কেসগুলাকে যদি আমরা আইসোলেট করে ফেলতে পারি, ডিটেক্ট করে ফেলতে পারি অ্যাসিমটোমেটিক কেসগুলাকেও, যাদের চিকিৎসা খুব বেশি দরকার নাই, শুধু আইসোলেশনের মাধ্যমে, তাহলে মনে হয় আমাদের সার্বিক পরিস্থিতির উন্নয়নে আমরা আরো বেশি সহায়তা করতে পারবো। ধন্যবাদ স্যার, আপনি একদম চমৎকার ভাবে বুঝিয়ে বলেছেন। আমার ধারণা দর্শকরা বুঝতে পেরেছেন যে এখনো আমাদের জন্য প্রতিরোধী সর্বোত্তম পন্থা। এবং স্যার যেভাবে বললেন যে অ্যাসিমটোমেটিক কেস বা মাইল্ড সিমটোমেটিক কেস আমাদের মাঝে অনেক আছে। সুতরাং আমি কিন্তু আজকে যে কোনো বন্ধুর কাছে বাইরে গিয়ে দেখা করতে পারি, আমার কাছে মনে হতে পারে তার কোনো সিমটম নেই, কিন্তু এমনও হতে পারে তার ভিতরে লুকিয়ে আছে সেই করোনার জীবাণু, এবং তার থেকে সেই জীবাণু আমি আক্রান্ত হলাম, অথবা আমি ফেরত নিয়ে বাসায় এসে আমার পরিবারের অন্য কাউকে আক্রান্ত করলাম। এই জন্য দর্শক, আবার আপনাদের কাছে অনুরোধ, নিতান্ত প্রয়োজন না হলে আমরা ঘরে বাইরে বের হবো না। শুধুমাত্র জীবিকার প্রয়োজনে যখন দরকার তখনই আমরা ঘরে বাইরে বের হবো। এবং দর্শক, আপনারা জানেন যে অনেকগুলো প্রাইভেট টেলিমেডিসিন কোম্পানি কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছে, এবং আপনারা সেই সমস্ত টেলিমেডিসিন কোম্পানির লিস্ট দেখতে পাবেন corona.gov.bd এই ওয়েবসাইটে গেলে। ডক্টর সাবিনা ম্যাডাম, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, করোনা ভাইরাসের ভ্যাকসিন কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্টের মধ্যে অক্সিজেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যে কোনো সংক্রামক ব্যাধিকে রুখতে হলে আসলে সর্বোত্তম পন্থা হলো প্রতিরোধ এবং প্রতিষেধক। আমরা যদি একটু আসি যে ইউনিভার্সিটি অফ মন্ট্রিলের একদল গবেষক, তারা গবেষণা করে দেখেছেন যে তারা অনেকগুলো প্রকাশনা একসাথে করে গবেষণাটা করেছেন, এবং তারা একদম প্রমাণিত কার্যকর কতগুলো প্রতিরোধ ব্যবস্থার কথা তারা বলে দিয়েছেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে ঘরে থাকুন, একান্ত আবশ্যিক না হলে বাইরে বের হবেন না, আর যদি বাইরে বের হতেই হয় তাহলে মাস্ক ব্যবহার করতে হবে, এবং সেই সাথে কি বলেছে যে ফ্রিকোয়েন্টলি হাত ধোয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে টেস্ট করে কেস ডিটেকশন করা, এবং তাদেরকে সাসপেক্টেড কেস সহ এই কেসগুলোকে আইসোলেট করে রাখা। তাদেরকে আইসোলেশনের পরে তাদের সাথে যারা কন্ট্যাক্টে ছিল সেই কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে। এছাড়া হেলথ কেয়ার ওয়ার্কার যারা, তাদেরকে হচ্ছে সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে রাখতে হবে। এই কথাগুলো স্যারও বলেছেন, আমিও বলছি, আসলে প্রতিরোধ ব্যবস্থাই সবচেয়ে উত্তম। প্রতিরোধের কতদিন আমরা এই প্রতিরোধ ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে পারবো, তার চেয়ে আমাদের দরকার হচ্ছে প্রতিষেধক। কিন্তু এখন পর্যন্ত বিশ্বে কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তবে
সারা বিশ্বে উন্নত দেশগুলোতে অনেক জায়গায় প্রায় 120টারও জায়গায় ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে, বিভিন্ন রকমের ভ্যাকসিনের উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। আসলে যে কোনো একটা ভ্যাকসিন আসতে হলে এর কতগুলো প্রক্রিয়া আছে। যেমন ভ্যাকসিনের প্রথমে একটা ডিজাইন করতে হয়, তারপরে এগুলো অ্যানিম্যাল অথবা প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তারপরে হচ্ছে হিউম্যান ট্রায়াল হয়, হিউম্যান ট্রায়ালে ফেজ 1, 2, 3 এরকম ট্রায়াল হবে। তারপরে যদি দেখা যায় যে না এটা ক্ষতিকারক না, সেক্ষেত্রে রেগুলেটরি বডি এটাকে অ্যাপ্রুভ করবে। তো এরকম একটা ভ্যাকসিন তৈরি হয়ে আসতে কিন্তু একটা দীর্ঘ পরিক্রমা পার হয়ে আসতে হয়, এবং সেক্ষেত্রে কোনো কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে যে 10 থেকে 40 বছরও লেগে গেছে। তবে আশার কথা কি যে আমরা যে কোভিড-19 এটা এত ফ্যাটাল বা এটা মৃত্যুর হার বেশি বলেই বিজ্ঞানীরা এর প্রতিষেধক তৈরির প্রতি সবচেয়ে বেশি নজর দিয়েছেন। এবং আপনারা দেখে থাকবেন যে চায়নাতে, তারপরে আমেরিকায় হচ্ছে মডার্না, পেনসিলভেনিয়া, জনসন জনসন কোম্পানি, ফাইজার, অস্ট্রেলিয়াতে, এবং সর্বোপরি আমরা লেটেস্ট যেটা দেখলাম যে 24শে এপ্রিল অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউকেতে প্রথম ট্রায়াল শুরু হয়েছে মানুষের উপর। সুতরাং ক্ষেত্রে গবেষকরা বলছেন যে আমরা যদি সফল হই, আসলে যদি সত্যিকার অর্থে এই ভ্যাকসিন মানুষের শরীরে ভালোভাবে কাজ করে, তাহলে আগামী বছর অর্থাৎ 2021-এর মাঝামাঝি নাগাদ হয়তো এই কোভিড-19 এগেইনস্টে একটা ভ্যাকসিন আসতে পারে। তবে আরেকটা বিষয় মানে এক্ষেত্রে বলার আছে যে কোভিড-19 খুব দ্রুত মিউটেশন হচ্ছে। চায়নাতে গবেষকরা জানিয়েছেন যে এই কোভিড-19-এ 33টা মিউটেশন হয়েছে, 33। সুতরাং এতবার যদি একটা ভাইরাস মিউটেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই প্রতিষেধক আবিষ্কার করা কিন্তু জটিল হয়ে যায়। তো আমরা আশা করছি যে সেদিকটাও নজর দিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যদি গবেষকরা আমাদের জন্য একটা প্রতিষেধক আবিষ্কার করতে পারেন, তাহলে এই বিশ্ববাসী বেঁচে যাবে। আমরা অবশ্যই একই সাথে আশাবাদী, এবং আমার ধারণা সারা পৃথিবীর মানুষ এই আশাবাদী যে খুব তাড়াতাড়ি যেন বিজ্ঞানীরা একসাথে কাজ করে একটি প্রতিষেধক বের করতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। আমরা জানি সারা বিশ্বের বিজ্ঞানীরা একসাথে কাজ করছে, যেটা কিনা এর আগে কখনো দেখা যায়নি। এবং এটাই আমাদের আশার কারণ যে হয়তো ম্যাডাম যেভাবে বললেন যে 1-1.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ সামনের বছরের মধ্যে আমরা একটা মানুষের উপর প্রয়োগ করা যায় এরকম একটা কমার্শিয়াল ভ্যাকসিন পেয়ে যাবো। প্রিয় টিটো স্যার, আমরা এখন করোনা থেকে পরবর্তী আমাদের যে বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে অথবা আসছে সেই ব্যাপারটি নিয়ে কথা বলবো। আমরা জানি গত সময় এপ্রিল মে মাসে প্রচুর ডেঙ্গু ছিল, এবং ঢাকা শহরে অনেক ডেঙ্গু রোগী ছিল এবং অনেকে মারাও গিয়েছেন। এবার যেহেতু বৃষ্টিটা এখনো শুরু হয়নি, হয়তো ডেঙ্গু রোগী তেমন দেখা যাচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। এই মতো অবস্থায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার যে ডেঙ্গু যে রোগ, এই রোগের লক্ষণটা কি, এবং বিশেষ করে কখন ডেঙ্গু রোগের পরিস্থিতি খারাপ হয়? ধন্যবাদ খালিদ। আমার মনে হয় যে মানে আমাদের এখন ছিল এবং মৃত্যুবরণ করেছিল প্রায় 300-র মতো, কিংবা তার চেয়ে বেশি কম হতে পারে। আমি যে কথাটা বলতে চাই যে এইবার মাত্র বৃষ্টি শুরু হয়েছে, সো ডেঙ্গু হতে পারে না মানে এরকম ভাবার কোনো কারণ নাই। ডেঙ্গু বরঞ্চ হতে পারে, সেটাই আমাদের চিন্তা করতে হবে। এবং আমি আরো বলতে চাই যে গতবারের থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। যে গতবার আমাদের ডেঙ্গু শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ডেঙ্গুর কিছু কিছু কেস কিন্তু আমাদের একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম এলাকায়, ঝোপঝাড়ের মধ্যে যে সমস্ত মশা থাকে, আমরা জানি যে এডিস মস্কিটো আছে এবং সাধারণত ঝোপঝাড়ের মধ্যে থাকে এবং সেটা গ্রাম পর্যায়েও থাকে। সুতরাং এইবার ডেঙ্গু যদি শুরু হয় তাহলে কিন্তু আমাদের ভয়াবহ পর্যায়ে যেতে পারে। আর একটা হলো যে দুইটার লক্ষণের মধ্যে কিন্তু কিছু কিছু মিল আছে। তো সেই জন্য আমাদেরকে বরাবরই শুধু কোভিড-19 মাথায় রেখে আমরা শুধু কোভিডই চিন্তা করব সেটা না, বাট এটার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যে এর পাশাপাশি যে ডেঙ্গু হতে পারে, যেহেতু এখন সিজন, বৃষ্টি হচ্ছে, আমরা জানি যে মশা এই সময় বৃষ্টির পানি যদি আমার ফুলের টবের মধ্যে কিংবা আমার বোতলের মধ্যে, পানি ফেলা দেওয়া বোতলের মধ্যে কিংবা টায়ারের মধ্যে কিংবা গর্তের মধ্যে যে সমস্ত পানি জমে থাকে, সেটা ব্রিডিং প্লেস হিসেবে কাজ করে এবং আমাদের কিন্তু এরকম ডেঙ্গু হওয়ার সম্ভাবনাটা খুবই থাকবে। এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসকদেরকে এবং সাধারণ মানুষদেরকে আমরা এই প্রোগ্রামের মধ্যে বলতে চাই যে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ডেঙ্গু এবার হতে পারে। এবার আসি আমরা লক্ষণের ক্ষেত্রে।
ডেঙ্গুর লক্ষণ আমরা সবাই পরিচিত, মোটামুটি জানি আমরা সবাই। তারপরে বলতে চাই যে ডেঙ্গুতে জ্বর অনেক বেশি হয়, শুরু থেকেই জ্বর বেশি হয়। এবং ডেঙ্গুতে লোকজন সাধারণত দেখা যায় যে যেখানে কোভিড-19 শুরুতে জ্বরটা কিন্তু এত বেশি থাকে না, খুবই হালকা জ্বর থাকে। বাট কোভিড-19 ক্ষেত্রে থাকে কাশিটা বেশি, যেটা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমাদের এরকম কাশি এত বেশি থাকে না, কিংবা নাকে পানি আসা কিংবা এগুলা জিনিস থাকে না। রেসপিরেটরি ম্যানিফেস্টেশন আমরা যেটা বলি, শ্বাসনালীর সমস্যাগুলো ডেঙ্গুতে একেবারেই থাকে না, রেয়ার অবস্থায় থাকতে পারে। বাট আমাদের দেখা যায় যে এই ডেঙ্গুতে কিন্তু আমাদের গায়ে ব্যথা বেশি, জয়েন্টে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হয় বেশি, এবং এমনকি চোখে ব্যথার কথা রোগীরা বলে চোখের পিছনে ব্যথাটা বেশি হয়। পাশাপাশি গতবার আমরা কিছু রোগী পেয়েছি যাদের ডায়রিয়া হিসাবে ডেঙ্গুতে আসছে, যেটা আমরা কোভিডেও কিন্তু কিছু রোগী পাচ্ছি। আমরা কোভিডেও কিছু কিছু রোগী কিন্তু আমাদের ডায়রিয়া নিয়ে আসে, পেটে ব্যথা নিয়ে আসে, খাওয়া ভাল লাগে না, বমি বমি ভাব লাগে। সেই অবস্থাটা কিন্তু আমাদের ডেঙ্গুর ক্ষেত্রেও ছিল। তাহলে ডেঙ্গু স্বাভাবিকভাবে আমাদের জ্বর নিয়ে আসবে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, পেটের পীড়া নিয়ে আসতে পারে, এবং ডেঙ্গুর কিছু কিছু পেশেন্ট আমাদের রক্তক্ষরণ নিয়ে আসতে পারে, গায়ে রক্তের দাগ নিয়ে আসতে পারে। এর আগে আমি বলতে চাই, ডেঙ্গুতে অনেক সময় একটা র্যাশ থাকে, টিপিক্যাল র্যাশ থাকে, শুধু দেখা যায় মিজলস এর মতো র্যাশ হয়, সেই র্যাশ। আবার ডেঙ্গু হেমোরেজিক ফিভার একটা আসে, যেখানে প্লেটেলেট কাউন্টটা কমে যায়, কিংবা না কমলেও দেখা যায় যে ডেঙ্গুর রক্তনালী ছুঁয়ে ছুঁয়ে দেখা যায় কিছুটা রক্তক্ষরণ হয়, যেটা আমাদের পেটিকিয়াল হেমোরেজ কিংবা পারপুরিক স্পটের মতো, কিংবা বিভিন্ন রকম ভাবে চামড়ার নিচে রক্তক্ষরণ হয়। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গেও এই রক্তক্ষরণ হতে পারে, ব্রেইনে হতে পারে, কিংবা ফুসফুসের মধ্যে হতে পারে, কিংবা অন্যান্য জায়গায় হতে পারে। এবং কাশির সাথে রক্ত যেতে পারে, আমাদের পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে। মানে দিস আর দ্য প্রেজেন্টেশনস। আর কোনো ডেঙ্গুর রোগী দেখা যায় শক নিয়ে আসে, এদের মধ্যে একটা হেমোরেজ সহ শক হতে পারে, অথবা হেমোরেজ ছাড়াও শুধু দেখা যায় 2-1 দিনের মধ্যেই রোগীর ব্লাড প্রেশার অনেক কমে যায়, এবং তাকে যদি যথা সময়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সে যদি স্যালাইন না নেয়, তাহলে কিন্তু রোগী মৃত্যুর মুখে চলে যায়। আবার কোনো রোগী দেখা যায় এই শক কিংবা হেমোরেজিক ফিভারের একটা পার্ট হিসাবে আমাদের দেখা যায় এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। মাল্টিপল অর্গানকে, এটা লিভারের সমস্যা নিয়ে আসতে পারে, এটা কিডনির সমস্যা করতে পারে, ফুসফুসের মধ্যে পর্দার মধ্যে পানি জমতে পারে, ফুসফুসকে এফেক্টেড করতে পারে, এআরডিএস হিসেবে প্রেজেন্ট করতে পারে, রেসপিরেটরি ফেইলিউর হিসেবে প্রেজেন্ট করতে পারে। আবার দেখা যায় পেটেও ফুলে যেতে পারে, পেটে পানি আসতে পারে। সো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এবং প্রচুর রক্তক্ষরণ হতে পারে, ডিআইসি হিসাবে প্রেজেন্ট করে, ওর সেকেন্ডারি ইনফেকশন, সেপটিক শক, আমি বলবো যে খুব সিভিয়ার ফর্মে আমাদের কাছে প্রেজেন্ট হয়। তাহলে টিপিক্যাল ডেঙ্গু, ক্লাসিক্যাল ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম এবং এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, বিভিন্ন ভাবে আমাদের কাছে এই রোগীগুলো আমাদের কাছে আসতে পারে। স্যার, ডেঙ্গুতে কি খারাপ হওয়ার সম্ভাবনা কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? যেরকম আমরা কোভিড এর ক্ষেত্রে বলছি খুব কম পার্সেন্টেজ খারাপ হয়, ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় গতবার আমাদের প্রায় 20% রোগীর ক্ষেত্রে দেখা যায়, আমরা যদি রাফলি মনে করতে পারি তাহলে 20% রোগী খারাপ হয়ে গিয়েছিল। বাট টিপিক্যালি এত রোগী খারাপ হয় না অন্যান্য সময় আর কি, কিন্তু গতবার বেশি হয়েছিল। এবং এটা বরাবরই যত দিন যাবে আমরা জানি যে ডেঙ্গুর 4টা ভ্যারাইটি আছে, মানে 1, 2, 3, 4। এই যে ডেঙ্গুর 4টা ভ্যারাইটি আছে, স্ট্রেন আছে, এই 4টার যে কোনো একটা দ্বারা যদি কেউ এফেক্টেড হয়, পরবর্তী সময়ে যদি আবার সে আরেকটা স্ট্রেন দ্বারা হয়, তাহলে দেখা যায় যে তার শরীরে এই আগের বারের চেয়ে এইবারের অ্যাটাকটা, ডেঙ্গুর লক্ষণটা প্রকট ভাবে দেখা যায়। সো আমাদের দেশে গত কয়েক বছর থেকেই ডেঙ্গুর আক্রান্ত হচ্ছে, সুতরাং অনেকেই সেকেন্ড টাইম আক্রান্ত হচ্ছেন, কিংবা নতুন ভাবে হলেও ডেঙ্গু শক সিনড্রোম হিসাবে যাদের প্রেজেন্টেশন হয়, ডেঙ্গু হেমোরেজিক ফিভার হিসাবে কিংবা এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম হিসেবে যাদের প্রেজেন্টেশন, তাদের ক্ষেত্রে মৃত্যুর এবং সেকেন্ড টাইম এইগুলা বেড়ে যায়। এবং গতবার আমরা দেখেছি যাদের কোমরবিড সিচুয়েশন আছে, যেমন ব্লাড প্রেশার, হার্টের রোগ, ডায়াবেটিস, কোমরবিড সিচুয়েশন গুলো যাদের আছে, বয়স্ক রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঝুঁকিটা একটু বেশি ছিল। সুতরাং এই সমস্ত সিচুয়েশনে আমার মনে হয় যে রোগীরা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। ধন্যবাদ স্যার। তার মানে আমরা বুঝতে পারছি যে ডেঙ্গু থেকেও কিন্তু অনেক ধরনের বিপদ ঘনিয়ে আসতে পারে, এবং সেজন্য আমাদের সবাইকে বেশি করে সচেতন হতে হবে। নিশ্চয়ই অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্যার আমাদেরকে জানাবেন যে কিভাবে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। ডক্টর সাবরিয়া ম্যাডাম, আপনার কাছে আমরা আসতে চাচ্ছি। স্যার যে লক্ষণগুলোর কথা বললেন আমরা বুঝতে পারলাম, এটা সামান্য জ্বর থেকে শুরু করে গা ব্যথা থেকে, অনেক জ্বর গা ব্যথা থেকে শুরু করে আবার খারাপ পরিস্থিতিতেও যেতে পারে। তো এমতো অবস্থায় কোনো মানুষ যদি সন্দেহ করেন তার ডেঙ্গু হয়েছে,
কারেন্ট যে পরিস্থিতি, যে লকডাউন ধরনের একটা পরিস্থিতি এবং চারিদিকে আবার কোভিড রোগীও বাড়ছে, এমতো অবস্থায় ডেঙ্গু হলে মানুষের আসলে কি করা উচিত এবং কোন ক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা নেওয়া উচিত, কখন হাসপাতালে যাওয়া উচিত? ধন্যবাদ খালিদ। খুব চমৎকার করে ডেঙ্গু উপসর্গগুলো বর্ণনা করেছেন, মানে এত সুন্দর ভাবে ভেঙে ভেঙে স্যার বলেছেন, এটা যে কেউ আসলে ডেঙ্গুর উপসর্গের মধ্যে স্যার যেটা বলেছেন, ডেঙ্গুতেও কিন্তু কোভিড এর মতো একটা বড় সংখ্যক কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। আবার একটা বড় সংখ্যা স্যার বললেন যে সিভিয়ার হবে 20%, যেটা গতবার হয়েছিল। তার আগের চিত্রগুলো আমরা যদি দেখি তখন কিন্তু এত সিভিয়ার ছিলই না। গতবার যেটা সিভিয়ার হয়েছে সেটা স্যার যেটা বললেন যে ওই যে দ্বিতীয়বার আরেকটা স্ট্রেন দিয়ে যখন হচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস অ্যাটাকের পরে আগে যেটা হয়তো কোনো একটা স্ট্রেন দিয়ে আক্রান্ত ছিল এবং গতবার আরেকটা স্ট্রেন দিয়ে হওয়ার পরেই কিন্তু বেশি খারাপ হয়েছে, তাই না? তাহলে এরকম যাদের উপসর্গগুলো জটিল থাকবে, জটিলতম উপসর্গ নিয়ে উপস্থিত থাকবে, কেবলমাত্র তাদেরই হাসপাতালে যাওয়া প্রয়োজন। এছাড়া ডেঙ্গু কিন্তু কোভিড এর মতো সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে আসলে বাড়িতে চিকিৎসা করা হয়ে থাকে। এবং এই যে যারা ক্লাসিক্যাল ডেঙ্গু স্যার যেটা বললেন, তাদের যেটা করতে হয় একটা সময় পর পর তার প্ল্যাটেলেট কাউন্টটা কমছে কিনা এটা দেখা প্রয়োজন। তো সেটা উনি কিন্তু ঘরে বসেই এটা কোনো একটা ল্যাবরেটরির সঙ্গে যোগাযোগ রাখলে তার বাসা থেকে একটা স্যাম্পল নিয়ে গেল এবং দেখলো যে হ্যাঁ এটা, এবং ওনার শুধু সন্দেহ বসে না, ডেঙ্গুটা কিন্তু প্রমাণ করতে হবে যে হ্যাঁ ওনার ডেঙ্গু হয়েছে। এটা প্রমাণিত না হলে সন্দেহের বসে কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নেই বা সন্দেহের বসে তাকে হাসপাতালে যাওয়ারও কোনো দরকার নেই। কারণ এই কোভিড এর সময় বাইরে বের হওয়াই তো অনেক ঝুঁকিপূর্ণ। কেউ যদি ডেঙ্গুতে আক্রান্তও হয়ে থাকেন এবং তারপরে বাইরে বের হওয়ার কারণে কোভিডে আক্রান্ত হন, তাহলে তো মরার উপর খাড়ার ঘা, সেটাকে তো আসলে কোনোভাবেই সেটা মেনে নেওয়া সম্ভব না, তাই না? তাহলে কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মাইল্ড সিমটম থাকে বা ক্লাসিক্যাল ডেঙ্গুর সিমটম যেটা থাকে, সেই ক্ষেত্রে স্যার যেভাবে বলেছে যে উপসর্গ অনুযায়ী এই সিমটোমেটিক ম্যানেজমেন্ট ঘরে বসেই নিতে হয়। ডেঙ্গু রোগীরা কি করবে? বাসায় রেস্টে থাকবে, বেশি পরিমাণ তরল পানীয় পান করবেন। স্যার যেটা বলেছেন যে ডেঙ্গু রোগীদের কি হয়, প্লাজমা লিকেজ হয়, শরীর থেকে পানিটা বের হয়ে যায় রক্তনালী থেকে, যে কারণে তার প্রেসার কমে যেতে পারে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু বেশি পরিমাণ পানি বা পানীয় জাতীয় খাবার নেওয়া প্রয়োজন, পান করা উচিত বেশি পরিমাণে। তারপরে জ্বরের জন্য প্যারাসিটামল নেবেন। এবং যদি ওনাদের এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা তাদের জন্য, ডেঙ্গু রোগীদের জন্য, যে যদি এখানে প্রচন্ড শরীর ব্যথা হয়, তো সারা শরীরে ব্যথা, কিন্তু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ, ব্যথার ওষুধ তারা নিতে পারবেন না। তাহলে কি স্যার উপসর্গের মধ্যে বললেন যে ডেঙ্গু রোগীতে রক্তক্ষরণের ঝুঁকি আছে, সুতরাং এক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে। এই জন্য ব্যথা জাতীয় কোনো ওষুধ না নিয়ে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, বেশি পরিমাণ তরল পান করবেন। কিন্তু যাদের ক্ষেত্রে জটিল উপসর্গগুলো রয়েছে, যেমন বারবার বমি হচ্ছে, প্রচন্ড পেটে ব্যথা দেখা দিচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিংবা সে রেস্টলেস হয়ে যাচ্ছে, কিংবা বাচ্চা রোগী, কেউ বাচ্চার যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তার গায়ে ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে, কিংবা গর্ভবতী মা, অথবা যাদের কোমরবিড কন্ডিশন আছে, অর্থাৎ যাদের ধরেন হার্টের অসুখ আছে। কারণ ডেঙ্গুতে আমরা কি করি, আমরা ওই যে ফ্লুইড বা তরল দিয়ে চিকিৎসা করি। এখন যার হার্টের সমস্যা রয়েছে তার তো হার্ট ফেলিউরের ঝুঁকিও আছে, সে যদি বেশি পরিমাণ পানীয় নিজে ঘরে বসে বসে নিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে হার্ট ফেলিউরের ঝুঁকি আছে। ডেঙ্গুতে মানে নানাবিধ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে থাকে। সুতরাং যাদের আগে থেকেই অসুস্থতা আছে, অর্থাৎ কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গুতে আক্রান্ত হন, তাদের অবশ্যই এটা ডাক্তারের সাথে পরামর্শ করে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে বলেছেন স্যার এবং ম্যাডাম দুজনেই কি করতে হবে। দর্শক, আমি কিন্তু সেটাই বলতে চাচ্ছি যে যেটা স্যার এবং ম্যাডাম দুজনেই বললেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু সিমটম মাইল্ড সিমটম থাকবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন। এবং এই জন্য আপনারা আমাদের যে সরকারি হটলাইন গুলো আছে 1-62-63 আমাদের স্বাস্থ্য বাতায়ন, 333 আছে আমাদের ন্যাশনাল কল সেন্টার, এখানে ফোন করে আপনারা 24 ঘন্টা 7 দিন ডক্টরের পরামর্শ নিতে পারবেন। ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস এর অনেক ডক্টর আছে যাদেরকে আপনারা পৌঁছাতে পারবেন 20,000 আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে 20,200-00 এই নাম্বারে ডায়াল করে। এছাড়াও কিন্তু যে সমস্ত প্রাইভেট টেলিমেডিসিন প্রোভাইডার আছে, যেমন টনিক আছে, পালস আছে, প্রাভা হেলথ আছে, ডাক্তার ভাই আছে, আপনারা কিন্তু এখানে
এদের যে বিভিন্ন অ্যাপ আছে সব অ্যাপ ব্যবহার করে ডক্টরের সাথে চ্যাট করতে পারেন, অথবা ডক্টরের সাথে ভিডিও কলের মাধ্যমে পরামর্শ করতে পারেন। এবং ম্যাডাম যেটা বললো, অনেক ক্ষেত্রে এই সমস্ত অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন টেস্টের অর্ডার করতে পারেন। ম্যাডাম যেটা বললেন যে বারবার যে আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটলেট কাউন্ট কমে যায় এবং এটা খেয়াল রাখা উচিত, আপনারা কিন্তু এই সমস্ত অ্যাপের মাধ্যমে যদি আপনারা আপনাদের পরীক্ষার অর্ডার করেন, তাহলে একজন বাসায় এসে আপনার স্যাম্পল নিয়ে যাবে এবং রিপোর্টটি আপনার কাছে ইমেইলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেবে। সুতরাং দর্শক, করোনার ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ঘরে থাকা, এবং যেটা ম্যাডাম এবং স্যার বারবার বলেন, যখন পরিস্থিতি খারাপ হবে অথবা কোনো রকম ঝুঁকি থাকবে তখন কিন্তু অবশ্যই হাসপাতালে যেতে হবে। ডাক্তার টিটু স্যার, আমি আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি যে আমরা যে এতগুলো কথা শুনলাম যে এরকম ঘটনা ঘটতে পারে ডেঙ্গুর ফলে, সেক্ষেত্রে আমাদের তো এখানেও দেখা যাচ্ছে প্রতিরোধী সবচেয়ে ভালো অস্ত্র, এবং বিশেষ করে যারা অলরেডি একবার ডেঙ্গু হয়েছে তাদের যেন দ্বিতীয়বার ডেঙ্গু না হয়, জন্য তাদের জন্য প্রতিরোধ করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের কি করা উচিত স্যার? আর এছাড়াও আরেকটা কথা আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে একটি ডেঙ্গু রোগের টিকার কথা শোনা গিয়েছিল মাঝখানে, এই টিকা কি বাংলাদেশে আসছে কিনা বা কোথায় আছে, এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা? আমরা ধন্যবাদ খালিদ, এবং আমি সাবিনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ভাবে ডেঙ্গু রোগে আমাদের কি করণীয় সেটা খুব দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। আমার মনে হয় আসছে সহজভাবে আর বলা সম্ভব না, এবং আমরা আমরা খুবই ভালো সুন্দরভাবে বলেছেন যে আমরা এনে ছাড়া অন্যান্য যে ব্যথার বড়ি আছে কিছু আছে, যেরকম আমরা বলি এন্ডোমেথাসিন কিংবা আমরা বলি যে নেপ্রোসিন, এই সমস্ত ওষুধ কিংবা আরো ব্যথার কঠিন বড়িগুলা, সেগুলো আমরা দিব না। সেটা যেমনি ভাবে আমরা ডেঙ্গুতে দিব না, এবং পাশাপাশি কিন্তু কোভিডও এগুলা দেওয়ার জন্য মানা করা থাকে, কোভিডও কিন্তু আমরা এগুলো দিব না। আরো একটা জিনিস দিব না, সেটা হলো স্টেরয়েড সব রোগীকে দিব না, ডেঙ্গুতেও দেওয়া উচিত না ব্যথা কিংবা জ্বর কমানোর জন্য, এবং কোভিড এর ক্ষেত্রেও দিব না। শুধুমাত্র চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন স্টেরয়েড কখন দিবেন। এখন আমরা আসি যে আসলে কোভিডে যেমনি ভাবে আমরা বলেছিলাম যে যেটা ইনফেকশাস ডিজিজ, সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রতিরোধ একটা বন্দোবস্ত থাকতে হবে, এবং পারলে যদি প্রতিষেধক থাকে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে, কিংবা আমাদের সেটার জন্য চেষ্টা করতে হবে। আসলে দুটার ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু এবং কোভিড এর ক্ষেত্রে দুটারই কিন্তু মিল আছে। কেমন যে দুটারই ভ্যাকসিন কিন্তু খুব ইফেক্টিভ ভ্যাকসিন নাই, আমি পরে বলবো ডেঙ্গুর ভ্যাকসিনের কথা। এবার আসি আমরা প্রতিরোধের ব্যাপারে বলি। প্রতিরোধ দুইটাই কিন্তু ইনফেকশাস ডিজিজ, এবং মজার ব্যাপার হলো দুইটার ক্ষেত্রে কিন্তু একটা হলো ডেঙ্গুতে কোনো অ্যান্টিভাইরাল কাজ করে না, আবার কোভিডেও কিন্তু এখন পর্যন্ত কোনো ইফেক্টিভ অ্যান্টিভাইরাল না। তার আমাদের যেতে হবে সেই আগের জায়গায়, প্রতিরোধের জায়গায় যেতে হবে, এবং প্রতিষেধকের জায়গায় যদি থাকে সেটা ব্যবহার করতে হবে। এবং গতবার থেকে আমরা খুব অনুধাবন করেছি, আমাদের সরকার অনুধাবন করেছেন, জনগণ অনুধাবন করেছেন, এবং আমরা চিকিৎসকরা অনুধাবন করেছি যে শুধু আমরা চিকিৎসা করে ডেঙ্গুর রোগী কমাতে পারবো না। গতবার আমাদের অবস্থাটা এরকমই হয়ে গেছিল যে ঢাকা শহরে সারা দেশ ভরে গেছে ডেঙ্গুতে, মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছিল। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের ঝাঁপিয়ে পড়ে সবাই চেষ্টা করেছে একসময় মশাটাকে কিভাবে নিধন করা যাবে। এবং আমরা জানি যে এটার মশা যেটা ভেক্টর, যেটা বলি আমরা, ডেঙ্গু একটা ভেক্টর বাহিত। এটা প্রথমে একটা ইনফেক্টেড লোককে মশাটা যদি কামড়ায়, আমাদের সেই ডেঙ্গু মশা যেটা আছে এডিস মশা যদি কামড়ায় আমাদের ইনফেক্টেড রোগকে, সে তখন নিজে এটা বহন করে এবং তারপরে এটা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে আমাদের মূল জায়গাটা হবে আমি আগে মশাকে নিধন করব। মশা নিধনের জন্য যাতে মশার বিস্তারটা না হয়, আমি একটু আগে বলেছি যে সমস্ত জায়গায় ব্রিডিং প্লেস থাকে, এবং মশা যেগুলা অলরেডি মশা বড় হয়ে গেছে সেইগুলাকে, এবং ব্রিডিং প্লেসটাকে যাতে আমরা ব্রিডিং প্লেস যাতে না বাড়ে সেই জন্য জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। আমাদের কলার নারকেলের খোসা, তারপরে বোতল এবং ফেলে দেওয়া জিনিসগুলা, টিন যেগুলাতে পানি জমে, কিংবা বাথরুম আছে আমাদের বাসায় যেগুলোকে অনেকদিন ইউজ করা হয় না, কিংবা ডোবা নালার শহরের মধ্যে যেগুলো আছে, কিংবা গর্ত জায়গা আছে, সেগুলাকে আসলে পানি মুক্ত করে ফেলতে হবে, সেটাকে পরিষ্কার করে ফেলতে হবে এবং মশাকে নিধন করতে হবে। সেটার জন্য মশা আমাদের এই কার্যক্রম ছিল কিছুদিন আগে, আমার মনে হয় সেটাকে আরো বেগবান করতে হবে। পাশাপাশি আমরা ব্যক্তিগত পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে যখন আমরা ঘুমাই তখন সেক্ষেত্রে মশারি খাটিয়ে ঘুমাতে হবে, এবং আমাদের বাসার আশেপাশে যে সমস্ত জায়গা আছে আমাদের দায়িত্ব হলো সেটাকে পরিষ্কার রাখা। এবং নিজেরা যদি মশার উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আমরা মশা যাতে না আসতে পারে সেখানে আমরা অ্যারোসল ইউজ করতে পারি, আমরা রিপেলেন্ট ইউজ করতে পারি। এই সমস্ত মাধ্যমে মশা থেকে এবং মশাটাকে যাতে মশা যাতে না কামড়ায় সেই না কামড়ানোর বন্দোবস্তটা করতে হবে। তাহলে আমরা কিন্তু অনেকখানি এটাকে প্রতিরোধ করতে পারবো। আর সর্বোপরি যদি ডেঙ্গু জ্বর থাকে তাকে তারা যদি আমরা
ডিটেক্ট করে মানে তাকে যদি একটা জায়গায় রেখে দিই, তাকেও মশারির মধ্যে রেখে চিকিৎসা করি, তাহলে কিন্তু ছড়ানোটা অনেকখানি আমরা মানে রপ্ত করতে পারবো। তারপরে আসে যে আমরা প্রতিষেধক সম্বন্ধে যদি আমরা বলতে চাই, ভ্যাকসিন সম্বন্ধে, ভ্যাকসিনের ক্ষেত্রে আসলে বলা আছে যে একটা ভ্যাকসিন আমরা জানি যে ডেঙ্গুর 4টা স্ট্রেন আমি একটু আগে বলেছিলাম, দেন 1, 2, 3, 4 এই টেট্রাভ্যালেন্ট একটা ভ্যাকসিন অলরেডি বাজারে আছে। সানোফি অ্যাভেন্ডিস এই ওষুধটাকে মানে ভ্যাকসিনটাকে তারা বাজারজাত করেছিলেন এবং ফিলিপিনে সেটাকে ইউজও করেছিলেন, এবং নর্থ আমেরিকার কোনো দেশে তারা কিন্তু এটাকে শুরু করেছেন। আমি বলবো দামের দিক দিয়েও এটা মোটামুটি রিজনেবল প্রাইস, আমি বলবো দরকার হলে সেটা নেওয়া যায়, কিন্তু মুশকিলটা হলো সেটা দেওয়ার একটা শর্ত আছে। শর্তটা কি, যে তাদেরকেই দেওয়া যাবে যারা মানে একবার এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, যাদের বডিতে অ্যান্টিবডি আছে। নতুন কেস যারা আছে, নেইভ কেস বলি আমরা, তাদেরকে কিন্তু এই ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে আমি যদি আমাদের দেশে এরকম শুরু করে দিই কালকে থেকে ভ্যাকসিন দেয়া, তাহলে কিন্তু মানে অনেক ক্ষতির সম্মুখীন হওয়া যাবে। তাহলে তার শর্ত কি, এর আগে আমাদের সেরো সার্ভিলেন্স করে দেখতে হবে যে কারা আগের বার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল, কার শরীরে সেই অ্যান্টিবডি গুলা আছে। তাহলে সেটার জন্য কিন্তু বিশাল বাজেটের দরকার। সেই হিসাবে বিশ্বের অনেক দেশ হয়তো পারবে, কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে এত টাকার ইনভেস্টমেন্ট মানে ভেরি ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষের ব্যাপার। আর নতুন কেসের ক্ষেত্রে যদি আমরা এটা দিই, তাহলে কি সমস্যাটা হতে পারে? নতুন কেসের ক্ষেত্রে আমি যদি আমার আগে ডেঙ্গু হয় নাই, আমি এখন ডেঙ্গুর ভ্যাকসিন নিলাম, তাহলে পরবর্তী সময়ে আমার শরীর ব্যবহার মানে বডিতে যে সেলগুলো আছে, ইমিউনিটি সেলগুলা, তার মধ্যে একটা মেমোরি থাকে যে আমার মধ্যে একবার ইনফেকশন হয়েছে, এবং এর পরবর্তী সময় যখন আবার ডেঙ্গু মশা কামড়ায় আমার হলে, কিন্তু তখন সে মনে করবে যে এটা সেকেন্ড টাইম তার একটা অ্যাটাক হয়েছে। তাহলে দেখা যাবে যে আমরা জানি যে সেকেন্ড টাইম যখন কোনো রোগী আক্রান্ত হয় তার খুব বিভৎস আকারে দেখা দেয় এবং মারাত্মক আকারে দেখা দেয়, সেখানে মৃত্যুর কারণ হতে পারে। এবং এরকম একটা বিপদ আছে বলেই আমরা সবসময় বলা থাকে এটা, যে যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে তাদেরকেই এই ভ্যাকসিনটা দিতে হবে। এবং আমাদের দেশে যারা আমরা স্বপ্ন দেখছি যে এই ভ্যাকসিনটা আমাদের জন্য হয়তো খুব উপকারী হবে, আমার মনে হয় তার আগে আমাদের সেরো সার্ভিলেন্স করতে হবে। হ্যাঁ, ভ্যাকসিনটা বের হয়েছে আছে, এটা একটা গুড নিউজ, বাট আমাদের দেশের জন্য কবে উপযোগী হবে সেটা আমাদের চিন্তা করতে হবে, এবং আমাদের জাতীয় পর্যায়ে এই নীতি গ্রহণ করতে হবে যেন আমরা সেরো সার্ভিলেন্স করতে পারি। আমি আবারও বলতে চাই, আমাদের যেতে হবে প্রতিরোধের জায়গায়, মশাকে নিধন করতে হবে, মশার ব্রিডিং প্লেস গুলাকে নিধন করতে হবে, এবং সর্বোপরি ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে আমাদের প্রতিরোধ করতে হবে যেন মশা আমাদেরকে না কামড়ায়। ধন্যবাদ খালি। ধন্যবাদ স্যার। স্যার অত্যন্ত চমৎকার করে বলেছেন। তার মানে হচ্ছে যে সবাইকে একসাথে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজ করতে হবে, যেহেতু ভ্যাকসিনটা তেমন প্রমিজিং না, এবং এর জন্য স্যার যেটা বলেন বিশাল বাজেট দরকার, ন্যাশনাল একটা প্রোগ্রাম দরকার। সেক্ষেত্রে কিন্তু সরকার যেভাবে মশা নিধনের জন্য কাজ করছে, আমরা নিজেরাও কিন্তু নিজেদের বাসার চারপাশ যদি পরিষ্কার রাখি, নিজেদের বাসার ভিতরটা যদি পরিষ্কার রাখি, তাতেও কিন্তু আমরা মশার বিস্তার রোধে অনেক বড় ভূমিকা রাখতে পারবো, তার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। ডাক্তার সাবিনা ম্যাডাম, আপনার কাছে একটু দর্শকের প্রশ্ন আসতে চাচ্ছি। উনি বলতে চাচ্ছিলেন যে গতবার চিকুনগুনিয়াও কিন্তু বেশ হয়েছে, এবং তার আগের বছরে চিকুনগুনিয়া হয়েছিল। তো চিকুনগুনিয়া রোগটা কি ডেঙ্গুর মতো? এই ক্ষেত্রে আমাদের দর্শকরা কিভাবে বুঝতে পারবে যে তার চিকুনগুনিয়া হয়েছে? ধন্যবাদ খালিদ। আমি চিকুনগুনিয়া আসার আগে একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কোভিড-19 আর ডেঙ্গুর মধ্যে একটুখানি ফ্যালাসি আছে এখন। যে আপনারা শুনেছেন হয়তো যে সিঙ্গাপুরে 2টো কেস পাওয়া গিয়েছে ফেব্রুয়ারি 9 এবং ফেব্রুয়ারি 13 তারিখে। সেই কেসে প্রথমে মানে সিমটম গুলো ছিল মানে ডেঙ্গুর মতো সিমটম ছিল। প্রথমে জ্বর আসে, তারপরে সাথে হালকা কাশি ছিল, তার রক্তে প্ল্যাটিলেট কাউন্ট কমে যাচ্ছিল। তো প্রথমে যখন টেস্ট করে তখন একজনের ডেঙ্গু পজিটিভ হয়, কিন্তু খুব একটা সিভিয়ার পর্যায়ে ছিল না বলে বাসায় ট্রিটমেন্ট নিতে বলা হয়। কিন্তু তার কন্ডিশন আবার যখন খারাপ হতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকে, তারপরে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন কোভিড টেস্ট করে দেখা গেল কোভিড পজিটিভ। এবং সেই সময় ওই আগের স্যাম্পলও টেস্ট করা হয়, তখন দেখে সেই স্যাম্পলটা নেগেটিভ। এরকম 2টো কেস পাওয়া গেছে, একজন পুরুষ এবং একজন মহিলা। সুতরাং এই সময় ডেঙ্গু এবং কোভিড দুটো কিন্তু খুবই সতর্কতার সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে, কারণ অনেক সময় কোভিড পেশেন্টদেরও ডেঙ্গু ফলস পজিটিভ রিপোর্ট দিয়ে তাকে আমরা যদি মনে করি যে সিমটম, আমাদের আসলে প্রথমে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপরই গুরুত্ব দিতে হবে, তারপরে আমরা টেস্টের ক্ষেত্রে আরটিপিসিআর আমরা জানি যে যেটা দিয়ে কোভিড পরীক্ষা করা হচ্ছে সেটা 70% সেন্সিটিভিটি। সুতরাং এক্ষেত্রে 30% কিন্তু
মানে শতকরা 30% নেগেটিভ থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি ডেঙ্গু ফলস পজিটিভ আসে আর তাকে আমরা ডেঙ্গু মনে করে পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আবার সেই কোভিড ছড়ানোর সম্ভাবনা থাকবে। সুতরাং সেই সব ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা একটা ইস্যু। এখন আসি চিকুনগুনিয়া নিয়ে। আসলে কোভিড, ডেঙ্গু, চিকুনগুনিয়া এদের মধ্যে উপসর্গের অনেক কিছু মিল আছে, তবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু মানে সিমিলারিটি অনেক বেশি আসলে। কারণ এই দুটাই হচ্ছে ভাইরাস, তিনটাই ভাইরাস জনিত রোগ, কিন্তু তার মধ্যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হচ্ছে মশা বাহিত, অর্থাৎ এদের একজন বাহক আছে, বাহক হচ্ছে অ্যাডিস মস্কুইটো। এবং তানজানিয়ায় 1953 সালে প্রথম এই চিকুনগুনিয়া রোগটা দেখা দেয়, এবং এরপরে বিশ্বের বিভিন্ন দেশে এই চিকুনগুনিয়া রোগ দেখা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে যে এই রোগের উপসর্গ ডেঙ্গুর উপসর্গের সাথে অনেকখানি মিল আছে। যেমন চিকুনগুনিয়াতে কি হয়, চিকুনগুনিয়াতেও হাই ফিভার হয়, চিকুনগুনিয়াতেও স্কিন র্যাশ হয়, চিকুনগুনিয়াতেও শরীর ব্যথা হয়। তবে চিকুনগুনিয়াতে সবচেয়ে মানে সিমটমের উপসর্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিরা ব্যথা হয় এবং গিরা ফুলে যায়, অর্থাৎ আর্থ্রাইটিস ডেভেলপ করে। আমরা ডেঙ্গুতে দেখেছি সারা গা ব্যথা হয়, অর্থাৎ মায়ালজিয়া হয় এখানে, অথবা আর্থ্রালজিয়া হয়, ওগুলা ব্যথা করে কিন্তু ফুলে যায় না। আর চিকুনগুনিয়াতে আর্থ্রাইটিস হয়, অর্থাৎ গিরাগুলো ফুলে ফুলে যায়। তো দেখা যাচ্ছে যে চিকুনগুনিয়াতে শতকরা 80 থেকে 95% হচ্ছে গিরা ব্যথা এবং ফুলে যাবে। আর ডেঙ্গুতে কি হয়, ডেঙ্গুতে আর্থ্রালজিয়া হয় এবং সেটা পার্সেন্টেজটা এরকম 30-40% মতো আর্থ্রালজিয়া। আর ডেঙ্গুতে হচ্ছে স্কিন র্যাশ বা স্কিনে যে ছোপ ছোপ রক্ত জমাট বাঁধা, সেটা কিন্তু অনেক বেশি থাকে। আর চিকুনগুনিয়াতে শতকরা 50% ক্ষেত্রে এরকম স্কিন র্যাশ পাওয়া যেতে পারে। ডেঙ্গু যতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে হেমোরেজিক ফিভার হিসেবে বা মৃত্যু ঝুঁকি যতটা বেশি, চিকুনগুনিয়াতে কিন্তু এই মৃত্যু ঝুঁকিটা এত বেশি না। গবেষণায় দেখা গেছে যে 1000 জনে একজন হয়তো বা কমপ্লিকেটেড হয়ে মৃত্যুবরণ করতে পারে, সেটাও মানে অনেক রেয়ার, তার যদি প্রিভিয়াস কোনো অর্থাৎ আগে থেকে অনেক জটিল অসুখ থাকে সেসব ক্ষেত্রে। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা হলো যে চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে অসুবিধা যেটা হতে পারে ওই যে আর্থ্রাইটিস বলছি, অর্থাৎ গিরা ব্যথা বা গিরা ফোলাটা, এটা একটা লম্বা সময় পারসিস্ট করতে পারে অনেকের ক্ষেত্রে। সাধারণত 6 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা বছর খানেকের বেশিও থাকতে পারে। আর চিকুনগুনিয়া যেহেতু ডেঙ্গুর মতোই মশাবাহিত রোগ, আর এই চিকিৎসার ক্ষেত্রে চিকুনগুনিয়াতে ওই সিমটোমেটিক ট্রিটমেন্টই দেওয়া হয়, অর্থাৎ ব্যথার ওষুধ দেওয়া হয়ে থাকে, প্যারাসিটামল, জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হয়ে থাকে, বা বেশি করে পানীয় খেতে বলা হয়ে থাকে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যার যেটা সুন্দর করে বর্ণনা করলেন যে ডেঙ্গুতে কি করে প্রতিরোধ ব্যবস্থা করতে হয়, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও যেহেতু ভেক্টর একই অ্যাডিস মশা, সুতরাং ওইভাবে যদি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় তাহলে এই চিকুনগুনিয়া সংক্রামক ব্যাধিকে কিন্তু আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে চিকুনগুনিয়া যেহেতু ক্রনিক কমপ্লিকেশন থাকতে পারে, অর্থাৎ গিরা ব্যথা হয়ে থাকতে পারে লম্বা সময় ধরে, সেই ক্ষেত্রে এখানে ব্যথার ওষুধ দেওয়া যাবে, তবে অ্যাসপিরিন দেওয়া যাবে না। ব্যথার ওষুধের মধ্যে যেমন স্যার বললেন যে আমরা ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, তারপরে ইন্ডোমিথাসিন ব্যবহার করি, এই ধরনের ব্যথার ওষুধ দেওয়া যাবে। এবং ক্রনিক ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন এখানে ভালো কাজ করে, এবং মেথোট্রেক্সের নামে একটা ওষুধ রয়েছে, সেটাও কিন্তু সেই আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ ম্যাডাম। তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন চিকুনগুনিয়া দুটাকেই এগিয়ে যাওয়ার মুখ্য উপায় হচ্ছে মশাকে প্রতিরোধ করা, এবং তার জন্য কি করতে হবে স্যার কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ ম্যাডাম। আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন নিয়ে স্যারের কাছে আসতে চাচ্ছি। করোনা এবং ডেঙ্গু দুটা ভাইরাসের নামই আমরা শুনলাম, এবং ম্যাডাম যেটা বললো একটি রেজাল্টকে প্রভাবিত করতে পারে, কিন্তু কোনো মানুষ যদি একই সাথে করোনা এবং ডেঙ্গু দুইটা ভাইরাস দ্বারাই আক্রান্ত হয় সেক্ষেত্রে তার পরিণতি কি হতে পারে, এই প্রশ্ন দিয়ে আমি আপনার কাছে শেষ প্রশ্ন রাখছি। খালিদ ধন্যবাদ। কোশ্চেনটা আমি বলবো যে হতেই পারে এরকম, বাট এখন পর্যন্ত কিন্তু এরকম পাওয়া যায় নাই যে ডেঙ্গু এবং কোভিড একসাথে হয়েছে। যেহেতু ডেঙ্গুর সিজন এখন আসছে, তাহলে কিন্তু এটা যে হবে না তার কিন্তু এখনো গ্যারান্টি নাই। তার মানে কি আমাদেরকে আসলে এই সমস্ত সিচুয়েশন, যে কোভিড এর এই প্যান্ডেমিক পিরিয়ডে, এই মহামারীর সময়
আমাদেরকে অবশ্যই পাশাপাশি কিন্তু অন্য জ্বরের কথাও মনে রাখতে হবে। যেমনি ভাবে ডেঙ্গুর সময় আমরা দেখেছি ডেঙ্গুর সাথে টাইফয়েড হয়েছে, ডেঙ্গুর সাথে আমাদের অন্যান্য ভাইরাল ইনফেকশনও হয়েছে, হেপাটাইটিস হয়েছে কারো কারো একসঙ্গে, মানে হেপাটাইটিস বি ভাইরাস কিংবা এ ভাইরাস এগুলো হয়েছে। সো ডাবল ফিভার বলি আমরা অনেক সময়, যে একজন রোগীর কিন্তু ডাবল ফিভার হতে পারে। বাট ডেঙ্গু এবং কোভিড যদি একসাথে হয় নিশ্চয়ই দুইটাই মানে একটা হলো যে রোগের কষ্ট দেয়। মাইল্ডার ফর্মে হলে আমি বলবো যে খুব বেশি সমস্যা নাই, শুধুমাত্র সিমটোমেটিক তাকে চিকিৎসা করতে হবে এবং সন্দেহ করতে হবে। এবং আমি বলবো যে সেক্ষেত্রে চিকিৎসক যদি সঠিক আমি বলবো যে হিস্ট্রিটা নিয়ে রোগের ইতিহাসটা জেনে এবং এক্সামিন করে যদি মনে করা হয় এই সিজনে যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে এই সময়ে আমাদেরকে ডেঙ্গুর কথাও রাখতে হবে চিকিৎসক হিসাবে, পাশাপাশি রোগীকেও মনে রাখতে হবে, তাহলে আমরা যদি দুইটাকে একসাথেই সন্দেহ করি সেক্ষেত্রে অবশ্যই দুইটার জন্যই পরীক্ষা করতে হবে এবং দুইটাকে কিন্তু পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব। ইন্টারেস্টিং হলো যদি একটা রোগীর জ্বর থাকে সাথে প্লেটলেট কাউন্ট অনেক কমে যায় সেক্ষেত্রে ডেঙ্গুর কথা বেশি চিন্তা করতে হবে। মজার ব্যাপার হলো কোভিড-19 কিন্তু আমাদের প্লেটলেট কাউন্ট কমতে পারে। সুতরাং হাই ইন্ডেক্স অফ সাসপিশন দরকার, এবং সাথে যদি দেখা যায় কোভিডও খুব সিরিয়াস আবার ডেঙ্গু সিরিয়াস তাহলে তো আমি বলবো যে মরার উপর খাড়ার মতো অবস্থা। আল্লাহ না করুক যে কারো এরকম দুইটা একসাথে হোক, বাট হতে পারে না, ইট ইজ নট গ্যারান্টেড, হওয়ার একটা সম্ভাবনা বরাবরই থাকবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের চিকিৎসক যারা আছেন এবং রোগীরা সবাই এইভাবে মানে প্রস্তুত থাকতে হবে যে আলাদা আলাদা ভাবে হতে পারে যেমনি তেমনি একসাথে হতে পারে। বিশেষ করে আমাদের চিকিৎসকদের এটা দায়িত্ব সন্দেহ করা এবং সেটাকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করে ফেলা এবং সেই মোতাবেক আমার মনে হয় যে বন্দোবস্ত করা যে তার চিকিৎসাটা দুইটারই একসাথে চালানো উচিত। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমাদের আজকে যে পর্বটা সেখান থেকে দর্শকদের অনেক কিছু শেখার আছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই আমাদের দুই অতিথিকেই, ডক্টর টিউ স্যার এবং ডক্টর সাবিনা ম্যাডাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময়ের মাঝখানে সময় করে আমাদের দর্শকদেরকে এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সম্পর্কে জানানোর জন্য। এবং দর্শক আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা কিন্তু আজকে যে ব্যাপারগুলো শুনলাম তার থেকে একটি ব্যাপারই প্রতিমান হলো যে প্রতিরোধী হচ্ছে সবচেয়ে ভালো পন্থা। আমাদেরকে করোনাকেও প্রতিরোধ করতে হবে, ডেঙ্গুকেও প্রতিরোধ করতে হবে, চিকুনগুনিয়াকেও প্রতিরোধ করতে হবে। সুতরাং আসুন আমরা সবাই ঘরে থাকি, নিরাপদ থাকি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি এবং একই সাথে নিজের চারপাশ পরিষ্কার করে কোথাও পানি যেন জমতে না পারে এইদিকে খেয়াল রেখে মশাকে প্রতিরোধ করি। ধন্যবাদ, আবারও দেখা হবে আগামী রোববার সন্ধ্যা 8টার সময়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। স্যার এখন আপনারা চাইলে লগ আউট করে ফেলতে পারেন স্যার। ওকে সাবিনা, থ্যাংক ইউ।